মানে আমার ফ্যামিলি থেকে সারাক্ষণ এই কথাটা শুনতে হয় যে আমি নাকি দু নৌকায় পা দিয়ে হাঁটছি। না সংসার ঠিক করে করছি, না আধ্যাত্মিকতা ঠিক করে করছি। কোনোটাই হচ্ছে না। মানে তাদের বক্তব্য এটা, মানে যখন আমি এখানে আসি, মানে জ্ঞানপীঠে আসি, সেই সময় আমার হাসব্যান্ড আমার ছেলেকে, মানে যেহেতু তাদের নিজের খাবারটা নিজে রেডি করে খেতে হয়, অতএব সেখানে তাদের প্রতি আমার কর্তব্য ঠিক হলো না। আবার যদি আধ্যাত্মিকতার দিক বলেন, তো এখানে এসে সারাক্ষণ সময়টা হয়তো দিতে পারি না, হয়তো থাকলে সুবিধা হতো। কিন্তু আমি বললাম, না না, দুদিন এসছি তো, আজ আমি বাড়ি চলে যাই। অতএব এখানটাও ঠিক হলো না। এই তাদের বক্তব্য। আপনি এ বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, এগুলি খুব সেন্সিটিভ ইস্যু, এই বিষয়ে বলা খুব কঠিন। কারণ প্রথম অনেকগুলি কথা আমি ভুলে যাই, আমার রোগ আছে তো ভুলে যাবার, অনেকগুলি জিনিস ভুলে গেলে। আপনি যখন বলছেন আমার পরপর মাথায় আসছিল যে জায়গাগুলো, তবুও চেষ্টা করছি। প্রথমত, দু নৌকায় পা দিয়ে কেউ বেশিক্ষণ চলতে পারে। আর জীবন একটাই, এখানে দুটো নৌকা নেই যে পা দিয়ে চলবেন। দু নৌকায় পা দেওয়ার অর্থ হলো দ্বন্দ্ব, কনফ্লিক্টে চলা। এবারে এটা একটা অদ্ভুত, দুটো দিক থেকেই বলি, এটা একটা অদ্ভুত ব্যাপার যে আপনি প্রশ্ন করছেন, আমি সিম্প্যাথি দেখেই বলছি যে ব্যক্তিকে নিজে জানে না সে দ্বন্দ্বে আছে কি নেই। এটা তো আরেকজন কখনো আপনাকে স্টেট করতেই পারে না। যে কেউ আমাকে পারে না, ওকে পারে না, আমি দ্বন্দ্বে আছি কিনা। ঠিক যেমন আপনার পেট ভরেছে কিনা দ্বিতীয় কেউ বলার অধিকারই নয়, আপনার যতই ভালোবাসুক। অ্যাজাম্পশন নিতে পারে মা ছেলের প্রতি যে এটাই ও খায়, কিন্তু ওই দিন কি ওর পেট ভরেছে কি না ভরেছে এটা ওর থেকে ভালো কেউ জানে না। ঠিক আছে? তো যখন আপনাকে কেউ বলছে দু নৌকায় পা দিয়ে চলা হচ্ছে, এটা তো আপনার অন্তঃকরণ প্রমাণ প্রথম যে দু নৌকায় পা দিয়ে আপনি চলছেন কিনা। দু নৌকায় পা দেওয়ার অর্থ কি? বাইরে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, এটা তো পরের কথা। সব ব্যক্তির ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমাদের ভিতরে এদিক যাই কি ওদিক যাই। জগৎ মানে দ্বৈত, দুই। এই দুইয়ের মধ্যে আমি ফেঁসে আছি কিনা। দুটো অ্যাপ্রোচ এই জগতের প্রতি, এক দুয়ে ফেঁসে থাকা, আর এক দুইয়ের সাথে প্লেফুলি চলা। দুই থাকবেই। দু নৌকা মানে দুটো নৌকায় পা নয় যে ডুবে, কথা যেমন আমাদের প্রবাদে আছে, দু নৌকায় পা দিলে ডুবে যায় ব্যক্তি। কথাটা ঠিকই, কিন্তু যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক নয়। দু নৌকায় পা দিয়ে মানে যখন ভিতরে দ্বন্দ্ব থাকে তার জীবন বিনাশ হয়। আমি কি করব, কোন পথে যাব। এবং দুঃখের বিষয় 99% মানুষের জীবন দ্বন্দ্বেই দু নৌকায় পা দিয়েই চলে। প্রথমত যদি জেনারেলাইজ করা হয় তাই দু নৌকায় পা দিয়ে, এই অর্থে আপনি কেউই কোনো ভুল করেনি, কারণ সবাই ভাবে ক্যা করে ক্যা না করে। ঠিক আছে? দ্বিতীয়, আপনি প্রমাণ যে প্রথমত একজন আধ্যাত্মিক সাধকের মধ্যেই ক্ল্যারিটি থাকা উচিত সে কি দু নৌকায় চলছে। এবং যখন তার ভাবে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে সে দু নৌকায় চলছে না এক নৌকায় চলছে, যখন হয়ে যাবে তার আশেপাশের পরিবেশ অটোমেটিক্যালি বদলাতে শুরু করবে। কারণ আপনার মুখ কথা বলে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে, আমাদের অ্যাপিয়ারেন্স বলে। কারণ একটু আগে আমরা আলোচনা করছিলাম সাটেল বডি, গ্রস বডি। আপনার চলন, আমাদের ওঠা বসা, চলা, কথা বলা, হাব ভাব, এই সব কিছু কিন্তু আমাদেরই মনের প্রতিবিম্ব। আমরা যতই যা বলি, আমরা কি করে লুকাবো? কারণ সফটওয়্যার আর হার্ড ডিস্ক আলাদা আলাদা কথা বলতে পারে না একই যন্ত্রের। যা ডেটা আছে কম্পিউটার খুললে সেটাই দেখাবে। আমার ডেটা অন্য ছিল, অন্য কিছু দেখাচ্ছে, তো হতে পারে না। কোনো না কোনোভাবে কিছু সেভ তো হয়েছে। ঠিক তেমনই যদি আমাদেরকে দেখে কারোর মনে হয় যে আমরা ভিতর থেকে সামলাইনি, আমরা ভিতর থেকে সুগঠিত নয়, আমাদের ভাবনা চিন্তার মধ্যে কোনো দৃঢ় ভিত্তি আসেনি, তখনই কিন্তু কেউ বলতে পারে বা বলা উচিত যে দু নৌকায় পা দিয়ে চলা বা এই ধরনের কথা। আমাদের মধ্যে কোথাও দ্বন্দ্ব ঝলকাচ্ছে এখনো, বা আমাদের জীবনে, তাহলে বলতে পারে। দ্বিতীয় জিনিস, আপনাদের জন্য বা যারা এরকম পরিস্থিতি, এরকম তো অনেকেই আছে, এরকম বড়মার আছে আমাদের এখানে যাদের এরকম ধরনের কথা শুনতে হয়। বলি, যারা জ্ঞানপীঠে আসছে তাদের অন্যের চোখে নিজেকে দেখা অনেক আগে ছেড়ে দেওয়া উচিত। এটা তো প্রথম শর্ত, অন্যের চোখে না দেখা। আপনার অন্তঃকরণের স্বতন্ত্রতার, স্বাধীনতার, মুক্তির একটি প্রমাণ, একটি ক্রাইটেরিয়া, আমি নিজে বুঝতে জানি আমি কিভাবে চলছি। আমি কাকে শ্রদ্ধা করতে পারি, আমাকেও শ্রদ্ধা করতে পারি, কিন্তু কোনো শ্রদ্ধা বা কোনো পছন্দ, কোনো অপছন্দ আপনাকে গাইড করবে না। আপনার নিজের মধ্যে সেই কনভিকশন, ব্যক্তির মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, যেটা দেখে আরেকজন ব্যক্তি
বা অন্য কোনো বিষয় আপনার উপর চাপতে না পারে, সম্ভবত গীতার ক্লাসে আমি বলছিলাম, যখন জগৎ আপনার ঘাড়ে চাপতে না পারে, এটা দরকার। আর দ্বিতীয়, দেখুন তাদের দিক থেকেও আমি বলবো ভ্যালিড পয়েন্ট, প্রেম এতই নির্গুণ জিনিস, একে বোঝা বড় কঠিন। কখন খাওয়ানোতে প্রেম আছে আর কখনো রান্না না করায় প্রেম আছে, এর কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। এটাই একটা অদ্ভুত জিনিস। আমি শ্রীকৃষ্ণের কথা পুরুষোত্তম যোগে বলছিলাম, কোন সময় ওই নির্গুণ সিদ্ধান্ত কিরূপ ধারণ করবে। কিন্তু জগতে চলার একটা সবার পরিভাষা থাকে, এটা একেই ভালোবাসা বলে। একটু আগে একজন বলছিল না, যা ভালো লাগে তাই তো করতে হবে, সেগুলো পূরণ করতে হবে, এটাই বলছে। একজনকে খুব ভালোবাসতো, তাহলে কি সিদ্ধান্ত, যে যা চায় তা পূরণ করতে হবে। একজন পাহাড়ে গেছে ঘুরতে, বলছে আমার মনে হচ্ছে আত্মহত্যা করেছে, একজন ধাক্কা মেরে দিয়েছে, বলছে যা চেয়েছে পূরণ করে দিয়েছি। কারণ মুখ থেকে বেরোয় আর আমি কোনো জিনিস পেন্ডিং রাখি না। প্রেম কি এটা? তখন বুঝতে হবে কি, আপনার সাথে আপনি গেছেন, পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছেন এবং দুঃখে, হয়তো ঝগড়া হয়েছে, দুঃখে বলছেন যে আমার মনে হয় এখান থেকে পরে সুইসাইড করে নি। তখন বোধ দিয়ে আপনার অন্তঃকরণটা বুঝবে না যা চাইলে তা পূরণ করে দেবে? এটা প্রেম নয়। তো এমন হতেই পারে। দেখুন, আমি মনে করি আধ্যাত্মিক সাধক সে স্বয়ং সম্পূর্ণ হবে, সে জানে, সে হারমোনি করতে জানবে। এই হারমোনির বড় অভাব হয়। এই যে কর্তা অকর্তার কথা বারবার আসে, কোথায় করতে হবে, কোথায় করতে হবে না। মাতৃত্ব মানে আমাদের সনাতন শাস্ত্র বলেছে সৃষ্টি স্থিতি বিনাশানম, তাকে মা বলেছে, প্রকৃতি। আমাদের এখানে হলো কি, মা আমাদের জীবনী শক্তি পালন করে আমাদের, না? তো যেমন ও একটা ওষুধ খাচ্ছে, ডাক্তার বলে দিয়েছে বিরিয়ানি খাওয়া যাবে না, ধরে নিচ্ছি উদাহরণ, বিরিয়ানি খাওয়া যাবে না। তাহলে কি এটা ক্রুয়েল না? এটা পালন করারই আরেকটা ভঙ্গিমা। ডাক্তারকে ক্রুয়েল হয়ে গেল? ডাক্তারের তো উচিত যে ওকে স্বাস্থ্যপ্রদ করা, ও যেটা পছন্দ করে খেতে, ও তো মন খারাপ হয়ে যাবে, অনেকদিন ধরে খায়। কিন্তু কখনো প্রেমের অর্থ এই নয় যে যেটা চাওয়া হবে সেটাই দেওয়া হবে। প্রেম কখনো কারোর কি বল উইশ লিস্ট নিয়ে চলে না, প্রেমের স্বতন্ত্র চলন। তো সেই ক্ষেত্রে এবারে যে সাধক, এবার তার উপর রেসপন্সিবিলিটি বর্তায়। প্রথম কথা সিদ্ধান্ত কি হলো, সাধক নিজেকে অন্যের চোখে দেখবে না। কে কি বললো এটা সাধকের জন্য ইস্যু নয়। তাহলে সাধকের জন্য দায়িত্ব কি, নিজেকে যেন সাধক সচেতনতার চোখ থেকে কখনো না সরায়। এক, অন্যের চোখে কখনো আমি দেখব না নিজেকে, এর সাথে একটা অভিন্ন কথা এসে যায়, নিজের থেকে যেন কখনো চোখ না সরে। তো আধ্যাত্মিক সাধক দু নৌকায় আছে কি এক নৌকায় আছে, এটা সে অন্যের চোখে দেখবে না। সে দেখবে আমার অন্তর কি বলছিস, বল মন, আমি কি দু নৌকায় চলছি? জীবনে কি কোনো কনক্লুসিভ সিদ্ধান্ত নেই? আমি কি যখন যেরাম পাচ্ছি তিরিং বিরিং করে সেটাই করছি, না আমি কিছু বুঝেছি? আমি বুঝেছি কি না বুঝেছি এটা অন্য একজন বলতেই পারে না। ইভেন একটা টিচারও স্টুডেন্টকে বলে, কি গো বুঝেছো? স্টুডেন্ট বলবে হ্যাঁ, তারপরে সেই একই অঙ্ক পরীক্ষায় ভুল করে আসবে। বুঝেছে কি না বুঝেছে টিচারও বলতে পারে না, তো অন্য কি বলবে? এর সাথে এটাও এসে যায়, যখন অন্যের বোঝা নিয়ে আমি চলবো না, অন্যের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমি চলবো না, আই মাস্ট হ্যাভ আন্ডারস্ট্যান্ডিং, কনভিকশন। আমার চোখ যেন আমার থেকে না সরে, আমি যেন অন্যে আমাকে বোকা বানাতে না পারে, এমন যেন না আমি নিজেকেই বোকা বানাচ্ছি, এটা যেন না হয়। তো এটা যখন হবে, যখন আমাদের পুরো জীবনের কেন্দ্রীয় সিদ্ধান্ত আমাদের কাছে আসবে, এখানে গুরু, আশ্রম, জ্ঞানপীঠ, অজ্ঞানপীঠ যাই হোক না কেন, এ সব কিছু আপনার সহযোগী, ব্যক্তির সহযোগী। আমি কখনো বলবো না আমি ঠিক বলছি, আপনার ঠিক ওর ঠিক আলাদা হতে পারে। এটা আপনাকেই বা ওকেই ডিসাইড করতে হবে যে স্বামী ত্রৈলোক্যানন্দ যা বলছেন তার মধ্যে কোনো দম আছে, আমার কোনো কাজে লাগবে। হতে পারে আজকে 2023 কাজে না লাগলো, হতে পারে এমন হতে পারে সারা জীবনই কাজে লাগলো না, আই এম নট ফিট ফর ইউ। আবার এমন হতে পারে 2028 কাজে লাগবে, তাহলে তখন কি হবে, আই এম নট ফিট ফর ইউ নাও, এটাও হতে পারে। সব সম্ভব, কিন্তু একটি প্রমাণ, স্বতঃ প্রজ্ঞা। এই জন্য বুদ্ধিজমে একটা সুন্দর কথা আছে, প্রজ্ঞা পারমিতা, তাতে এই কথা বলা যায়, স্বতঃ প্রজ্ঞা নিজের মধ্যে। তো এটা দেখুন সবসময় আত্মদৃষ্টির কথা, আপনারা তো ক্লাস করেছেন যোগ বাশিষ্ঠ হোক অন্যকে, এক কথা বারবার বলা হয়েছে, আত্মদৃষ্টি মানে কি, নিজের থেকে যেন চোখ না সরে। তার মানে এই না নিজেকে কাঠগড়ায় দাঁড় করাবেন। আমি তো সবসময় বলি
যেমন তুলোর কথা বলি, শিমুল তুলোর মধ্যে দেখুন জীবনে লাইটনেস আছে কিনা, ভিতরে ভার আছে, ভিতরে দ্বন্দ্ব আছে, লোকের কথাতে আমি সে কি হয়ে যাচ্ছি, কিছু একটা শুনলেই মনে হচ্ছে না এদিক যাই কি ওদিক যাই, এরকম না, কিছু বুঝছি। এবং তার থেকেও উপরে আমি যাই হাতি গড়া সাপ ব্যাং বুঝি, অ্যাম আই পিসফুল, এর উপরে কোনো কথা হতে পারে না। তো দুটো জিনিস দেখুন, যে এই যে রান্না করা বা এই ছোট যে কোনো জিনিস, পুরুষের ক্ষেত্রে টাকা রোজগার করা, প্রেমে টাকা রোজগার করতেও পারি, নাও করতে পারি। প্রেম নির্গুণ সিদ্ধান্ত, পুরুষোত্তম কৃষ্ণ নির্গুণ। এটা তো কে প্রমাণ করবে? আপনিই প্রমাণ করবে। আমার প্রমাণ যদি ভুল হয়, কোনো ঠিক ভুল নেই, আপনার জন্য আপনার প্রমাণ ঠিক। যদি আপনি শান্তিপূর্ণ হন এই মুহূর্তে, তাহলে এই মুহূর্তে আপনি যেটাই করছেন, রান্না করছেন বা না করছেন, ওটা আপনার জন্য ঠিক। আপনাকে যে বলছে বা যারাই বলুক বা অন্য কেউ বলুক, যদি তারা বলে এই কথাটা, তারা ওই স্তরে আছে, ওই কথা বলছে, তাদেরকেও এটা দেখতে হবে যে তারা পিসফুল নয় কেন, তাদেরকেও বুঝতে হবে। কারণ এই শান্তির কোনো ইউনিভার্সাল রুল নেই। একটি রুল আমি বলতে পারি, আমি যেটা বুঝেছি, অবশ্যই ইটস মাই কনসেপ্ট, আমি যেটা বুঝেছি সেটা হলো, একটু যে কথা হলো, নিজের প্রজ্ঞায় চলা। আমার জীবনের শান্তি কি? আমি ঠিক ভুল ভালো মন্দ যা করেছি আমি তার দায়িত্ব নিয়েছি, আমি নিজের উপর চোখ রেখেছি। চোখ রেখে ভুল করেছো তুমি, হতে পারে। ভুল ঠিকের কি প্রমাণ আছে? কে প্রমাণ করবে? কেউ প্রমাণ করতে পারবে না, আমার শান্তি প্রমাণ করবে। ভুল হলে অশান্তি ভুগবো, ডিসিশন নিয়েই চলেছি, এটা করবো না, ওটা করবো, ওটা করবো, সেটা কোনো করছি, এবং তারপরেও ভিতরে শান্তি নেই। এটা যদি হয় কোনো সাধক, সব ব্যক্তির জন্য, সব মানুষের জন্য বলছি, আপনাকে যেই যাই বলুক, আমাকে যে বলুক, ওনাকে যে যাই বলুক, মূল বিষয় এটি। দেখুন, আপনি যা কিছু বললেন তাতে যদি আপনার অন্তঃকরণ শান্তিপূর্ণ না হয়, আপনি নিজের সাথে ন্যায় করেননি। এক আস্থা যদি জীবনের প্রতি না আসে, এক নিশ্চিন্ততার ভাব যদি না আসে, আপনি জীবনের সাথে ন্যায় করেননি, আপনি ভুল, আপনার জন্য ভুল। এমন হতেই পারে আপনি যে চালচলনগুলো করছেন, ওই একই চালচলন উনি করে ও কিন্তু পিসফুল আছে, ওটা ওর জন্য ঠিক, বুঝে যাচ্ছে? এই জন্য কেউ প্রমাণ করতে পারবে না আপনি দু নৌকায় আছেন না এক নৌকায় আছেন, এটা আপনারই প্রমাণ। এবং আমি বলবো প্রত্যেক সাধককে কিন্তু এই দায়িত্ব নেওয়া উচিত পরিষ্কারভাবে। এখানে পিতা মাতা ভাই বন্ধু কিছু না, শ্রীরামকৃষ্ণ সুন্দর কথা, চাঁদ মামা সকলের মামা, প্রজ্ঞা সকলের মামা। সেই জন্য ওর মামা আমার কাকা এই জায়গা নেই। কারোর চোখে নিজেকে দেখবেন না, নিজের চোখকে ছাড়বেন না, এটা সূত্র। আমার মা তো কিছুদিন আগে খুবই অসুস্থ হয়েছিল, আমি বললাম, মানে এতটাই অসুস্থ, মানে তার হাঁটারও ক্ষমতা ছিল না। তো একটা রবিবার পড়েছিল, আমি এসেছিলাম, তো আপনাকে আমি বললাম যে আমি মনে হয় বিকালে ক্লাস করতে পারবো না, আমি চলে যাবো, বলেছিলাম তো। হ্যাঁ, তো আমি ভাবলাম যে কেন চলে যাবো, তখন বললো না মা তো খুব অসুস্থ, মানে এতটাই অসুস্থ ছিল, মানে যদি কিছু হয়েও যেত, মানে কিছু করার থাকতো না। আমি বললাম, তখন আমি মনকে জিজ্ঞাসা করলাম যে কি ভেবে আমি যাবো, মায়ের যদি কিছু হয়ে যায় কি হবে, লোকে তো বলবে যে কেমন মেয়ে এলো, দেখো ওখানে চলে গেল, ওটাই নিশ্চয়ই বেশি গুরুত্বপূর্ণ, লোকে খারাপ করবে বলে আমি আসবো না, না এটা তো হতে পারে না কখন। বলে আমি বললাম ঠিক আছে আমি যাবো। দিয়ে আমি গেলাম বাড়ি, দিয়ে মাকে খেতে দিলাম, দিয়ে পাশের বাড়ি একটা কাকিমাকে বলে এলাম, মাঝখানে বলে সে দেখবে তো, আমি যাচ্ছি, আমি যখন চলে আসবো সন্ধ্যাবেলা, বলে আমি চলে এলাম। কিন্তু আমি যদি না আসতাম, আমার কিন্তু মনটা কিন্তু এখানেই পড়ে থাকতো, মাকেও তখন বিরক্ত লাগতো, মানে জিনিসটা একটা দিকে ইচ্ছির ব্যাপার হতো। এটা যে আমি করলাম, এটা কি সঠিক করলাম না সঠিক করলাম? এটাই বলছি, এই যে আপনি যা কিছু করলেন সব হোপলেস, সব মিনিংলেস, পরিষ্কার বলছি আমি। দেখুন, আপনি এসেছেন, আমি খুব আনন্দিত, আপনি গিয়েছেন মায়ের সেবা করেছেন, তাতেও আমি আনন্দিত। প্রশ্ন এখানে একটি জিনিস, যেটি এখানে লুপ হোল, আবার সেই একই প্রশ্ন বলব, মা আর মেয়ের মধ্যে কি প্রেম থাকবে না, যেটা লোকের কে কি বললো এ দাবি রাখে না? আমি তো বলি জীবনে এমন সম্পর্ক থাকাই উচিত নয় যা লোকের চোখ দিয়ে চলবে। স্বামী তার স্ত্রীকে কোনো রকমের চিৎকার চেঁচামেচি হচ্ছে বাড়িতে, যেমন কখনো কখনো হয় সাধারণ মধ্যবিত্ত বাড়িগুলোতে, খুব কম আমরা ওই ঝগড়ার সময় তো ওই ইস্যুতে থাকি, যে ইস্যুটা কি আমাদের ঝগড়ার, আমাদের কথা চুপ করো, লোকে কি বলবে। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, দেখুন যেখানে লোক এসনা বা লোকের চোখে দেখা আছে, ওখানে আত্মপ্রেম আছে, সম্পর্কে প্রেম নেই, এটা হওয়া উচিত নয়। মা আমাকে জন্ম দিয়েছে শারীরিক স্তরে বা যেই হোক, আপনি যে ঘটনা বলছেন, আমার তার প্রতি একটা স্বতঃস্ফূর্ত আনকন্ডিশনড লাভ থাকবে, এটা আসক্তি নয়। অসুস্থ সেবা করুন, না আসলেও কিছু না, যদি দুটো ম্যানেজ করতে পারেন
আমার আমি তখন এটাই ভাবলাম, আমি এমন কিছু দূরে থাকি না যে আমি হ্যাঁ। এই কাজটা করে চলি। এটা হারমোনি, এটাকে আমি সমর্থন করি। এই যে আপনি গেলেন, মাকেও দেখলেন, এটাও করলেন, আমি তো বলি এটাই হওয়া উচিত। দুটোই সমানই চলবে। দুটোই না, এই দুটোর মধ্যে আমি এককে দেখছি। আমি বলবো একটি এখানে ভুল, একটি এখানে ভুল, যেটা দুদিকেই ভুল হতে পারে, আবার একটি ঠিক যেটা দুদিকেই ঠিক হতে পারে। যদি প্রেম থাকে, ওই প্রেমের স্ট্যান্ড পয়েন্ট থেকে মাকে ডিল করা হলো, আর আপনি যে ক্লাস করছেন তাকে ডিল করা হলো, প্রেম থেকে দুটোই ঠিক, ভালো। দ্বিতীয়, দুটোই ভুল কখন? লোকে কি বলবে এটা দিয়ে মার কাছে যাওয়া হলো, হ্যাঁ, আর আমি রোজ রোববার দিন যাই, আজকে না গেলে ভাল লাগছে না। একটা প্রেম, জীবন একটাই, আর আমাদের প্রেম একটা, হৃদয় একটা। ওই একই প্রেম থেকেই কিছুটা যখন যেমন প্রয়োজন, ঠিক নদী যেমন কলসিকে দিচ্ছে, গ্লাসকে দিচ্ছে, ট্যাঙ্কারকে দিচ্ছে, সবাইকে তো তিনি জল দেয়। প্রেম এরকম বিরাট। ব্যক্তি প্রেম নিয়ে থাকবে, যে যেমন আসবে, যেমন মানে যে ইস্যুগুলো আসবে তাকে প্রেম দিয়ে হালকা করে একটু স্পর্শ করে দেবে, জেন্টেল টাচ। এটা দরকার জীবনে, বুঝতে পারছেন? আমি যে কথাটা বললাম, আবারও বলছি, কথাটা কিন্তু না বলা কথা। তাহলে কি সিদ্ধান্ত হলো? কি করছি আমরা ইস্যুই নয়, কি স্ট্যান্ড পয়েন্ট করছি এটা ইস্যু। যদি সম্পর্ক মেনটেন করতে হয়, মেনটেন করার জন্য ওই সম্পর্ক না থাকা ভালো। আর যদি আশ্রম মেনটেন করতে হয় প্রত্যেক রোববার যাওয়ার জন্য এবং ধার্মিকতার জন্য, আমার আশ্রম মেনটেন না করা ভালো। প্রেম থেকে, বোধ থেকে যা করবেন তা সুন্দর হবে। আর অবোধ থেকে আপনি যতই সো কল করুন, এবার আশ্রমের লোকেরা বলবে, যেমন আপনার নাম শান্তনা, তো শান্তনামা আশ্রমকে অনেক সময় দেয়, আপনি আশ্রমের চোখে ভালো হয়ে যাবেন। আমি চাইবো না এইভাবে কেউ ভালো হোক। আমি ওদেরকেও, সবাইকে, আমি প্রত্যেককে বলবো, যারা ভালোবেসে আছো তারাই আসো এবং তারাই থাকো। কেউ দায়ে পড়ে আছে, কেউ লোকচক্ষুর জন্য আছে, কারোর উপায় নেই বলে আছে, এরম যেন না হয়। কেউ নতুন মহারাজ, নতুন কথা শুনতে ভালো লাগে বলে, ভাই তুমি ততটাই থাকো, আমি সকলকে বলি, যতটা তুমি এখান থেকে বুঝে নিজেকে গড়েছো। এবং দেখুন, জ্ঞানপীঠের আমরা ততটাই হতে পারবো যতটা আমরা বুঝেছি। এখানকার ভাবটাই এমন করা আছে, যে বোঝেনি, ধরুন আপনার উদাহরণস্বরূপ বলছি, আপনি 20% বুঝেছেন আপনার জীবনের, এবং ধরুন শম্পা, শিবানী বা এরা সবাই, অনিকেত ইত্যাদি সবাই আছে, 20% বুঝেছে জ্ঞানপীঠের যে ভাবটা, এই প্রেমের কথা, আর কোনো ভাব নেই, এই প্রেমের কথা, এই নির্গুণের কথা 20% বুঝেছে। এরা সারা জীবনে থাকবে, কিন্তু এরা জ্ঞানপীঠের 20%। যেটুকু বুঝেছে ওইটুকু না চাইতেও আপনি আমার হয়ে যাবেন বা জ্ঞানপীঠের হয়ে যাবেন। যেটুকু বোঝেননি সারা জীবন থেকেও আমার হবে না, ঠিক, কারণ এর আধারটাই ওর উপর দাঁড়িয়ে আছে। আমি চেয়েছি, ইভেন চাই, যতদিন পর্যন্ত আমি সচেতন থাকবো, পাগল না হয়ে যাবে, এটাই চাইবো, এই যে এখানে জ্ঞানপীঠের যত যারাই আসছে তাদের সাথে সম্পর্কটা এই ভিত্তিতেই হবে, আমি গড়েছি। সম্পর্কটা হবে কৃতজ্ঞতার, প্রেমের। কৃতজ্ঞতা মানে ঝুঁকে থাকা না। আমি আপনাকে বলেছিলাম দীক্ষার বিষয়তে এই কথাটাই, যখন বলবেন এই যে নিজের ভিতরে শান্তি, আপনি একটা ক্লাসে বসেছেন বা আমার সাথে কথা বলছেন, এখানে এসেছেন, জীবনকে কিছুটা ট্রান্সফর্ম করতে পেরেছেন, বুঝেছেন, যেটা আপনার কাছে একদম শতপ্রমাণ, আপনি যেটাকে একদম কোনোভাবে ডিনাই করতে পারবেন না, ওই যে অংশটা, ওটা জ্ঞানপীঠের অংশ। আপনি চাইলেও আপনার ভিতর থেকে ওটা কেটে বের করতে পারবেন না। আমার এই মাটিতে আমার জীবনের ফুলটি ফুটেছিল, ওই গন্ধ আপনার সারা জীবন তো মেখে আছে, আপনি না করতে পারবেন না। আমি তখন বলবো, আপনি ওই অংশকে জ্ঞানপীঠ থেকে নিয়ে গিয়ে দেখান, মরার আগে অবধি বলবেন যে এটা আমি পেয়েছিলাম। আর বাকি ফিজিক্যালি থাকুন, ফিজিক্যালি না থাকুন, এটা ইস্যু না। এরকম শুধু জ্ঞানপীঠ না, আমি বলবো, আমি বলি না জীবনটাই আপনাদের জ্ঞানপীঠ, আপনারা যেখানে আছেন জ্ঞানপীঠ, এরকম আপনাদের সব সম্পর্ক হোক, সব ইস্যুগুলো হোক। যতটা প্রেম আছে ততটাই আপনি আপনার মায়ের, বাবার, হাজবেন্ডের, ছেলে। যদি প্রেম নেই, আপনি তো যখন পাবলিকের, লোকের, সমাজ কি বলবে তার, ওর তো হননি, হতে পারে বাইরে বাইরে হয়ে আছেন। এমন সম্পর্ক জ্ঞানপীঠের যারা আসছে তাদের যেন কোথাও না থাকে, মানে আমাদের জ্ঞানপীঠের সাথেও না থাকে, তাদের ব্যক্তিগত জীবনও না থাকে। তাহলে বলবো জুয়াচোর, জুয়াচোর। এই জায়গাটা খুব দরকার। এটা খুব স্পষ্ট হয়ে যান, জীবন আপনার, যেহেতু জীবন আপনার ব্যক্তিগত, সম্পূর্ণ দায়িত্ব আপনার ব্যক্তিগত, এবং সবাইকে প্রেম করাও আপনার ব্যক্তিগত। আর সবার সাথে বাইরে লোকাচার মেনটেন করে একটা ফেক জীবন কাটানো আপনার ব্যক্তিগত। সাধকের এই কনভিকশন থাকতে হবে, ঠিক আছে।